বিধানসভা নির্বাচনের আগেই যুবসাথী প্রকল্প চালু করে দিয়ে একটা মাস্টার স্ট্রোক খেললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের পরামর্শে এই যুবসাথী প্রকল্পকে ঘিরে আজকে সকাল থেকে যে উৎসাহ উদ্দীপনা দেখা দিল, তাতে বিরোধী দলের কিন্তু কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ। অনেকেই বলছে 2021 সালের আবার পুনরাবৃত্তি ঘটবে না তো? অর্থাৎ 2021 সালে যেভাবে দেওয়ালে পিঠ থেকে গেছিল তৃণমূল কংগ্রেস, হেরে যাবে বিজেপি, ক্ষমতায় আসবে, ঠিক এরকম একটা সিচুয়েশন থেকে আইপ্যাকের পরামর্শে একটা মাস্টার স্ট্রোক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার। আর এবারও 5 বছর পরে 2026-এ ঠিক একইভাবে কোন ঠাসা তৃণমূল কংগ্রেস এই যুবসাথী প্রকল্প চালু করে দিয়ে একেবারে একদম ভোটের ঠিক আগেই চালু করে দিয়ে আরও একটা মাস্টার স্ট্রোক খেললেন। 2026-এর বিধানসভা নির্বাচন কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই যুবসাথী প্রকল্পকে ঘিরে বেকার ভাতা নেবার জন্য যে পরিমাণে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সারা রাজ্য জুড়ে, এটা একটা বলতে গেলে বিরলতম ঘটনা। মালদহের চাঁচলে এমন পরিস্থিতি দাঁড়ায় যে পুলিশ র্যাবকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সমস্ত জায়গাতে একই চিত্র, ঠাঁই নাই রব। একটা ফর্ম জমা দেওয়া, নির্দিষ্ট কিছু প্রথা মেনে, এবং তারপর নগদ মাসে 1,500 টাকা। এটা পাবার জন্য MA পাশ করা যুবক যুবতী থেকে শুরু করে, পড়ুয়া থেকে শুরু করে সদ্য গ্র্যাজুয়েট হওয়া পড়ুয়া প্রত্যেকেই রয়েছেন। প্রত্যেকে বেকার ভাতা পেয়ে তাদের খুশি হলেও তাদের লক্ষ্য কিন্তু কর্মসংস্থান। বেকার ভাতা হয়তো কিছুটা তাদের হাত খরচ বাবদ যে খরচাটা হয়, একটা শিক্ষিত পড়ুয়ার চাকরি করার জন্য বা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যে খরচ হয়, সেই খরচে হয়তো তাদের একটা বাড়তি সুবিধা দেবে সেই ছেলেগুলিকে, সেই বেকারগুলিকে যারা 38 বছর বয়সেও বেকার ভাতা নিতে এসে তারা বলে মাধ্যমিক পাশ করার পরে আমরা বসে আছি, কোনো চাকরি নেই, কোনো রকমের দিন গুজরান করি, তো এই 1,500 টাকা পেলে কিছুটা আমাদের উপকার হবে, তাই এসছি। এটা লজ্জার নাকি গর্বের, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের আগামী দিনে ভবিষ্যৎ কি হবে। আমি ধরেই নিলাম তৃণমূল কংগ্রেস 2026-এ আবার 50টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তারপর এই রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের প্রগতি কি হবে? রাজ্যের শিল্প নেই, শিল্পে বন্ধা, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কর্মসংস্থানের কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস জিতলেও নতুন করে আর কি দেবার আছে, সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি একটা সবথেকে বড় প্রশ্ন এখন আমাদের সামনে আসছে যে বিপুল টাকা, এই টাকা কোথা থেকে তৃণমূল কংগ্রেস তারা জোগাড় করবে। 2026-2027 বাজেটে অর্থ দপ্তরের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী বছরে 15,000 কোটি টাকা শুধু লক্ষ্মী ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রয়েছে আরো বিভিন্ন খাতে বিভিন্ন ভাতা, বেকার ভাতা আরো নতুন করে সেখানে যোগ হলো। এছাড়াও বিধবা ভাতা রয়েছে, বৃদ্ধ ভাতা রয়েছে, কৃষকদের ভাতা রয়েছে। এরকম ভাতা এবং ভাতা এতটাই যে খাতা উল্টোলেও ভাতা শেষ হবে না। খুব ভালো, কিন্তু আমাদের যে একটা আশঙ্কা যে এত বিপুল পরিমাণ টাকা বছরে যদি হিসেব করে দেখা যায় প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকা যদি এই ভাতা বাবদ রাজ্য সরকারকে খরচ করতে হয়, তাহলে রাজ্যের প্রগতি, রাজ্যের উন্নয়ন কোথা থেকে হবে? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, অর্থ দপ্তর নিজে হিসেব দিয়েছেন এবারের বাজেটে 42,000 কোটি টাকা প্রতি বছর
সুদ বাবদ আমাদের ধার শোধ করতে হচ্ছে। এই 42,000 কোটি টাকার সঙ্গে যদি আরও এই 35,000 কোটি টাকা যোগ হয়, তাহলে টাকার পরিমাণটা গিয়ে দাঁড়ায় 77,000 কোটি টাকা। এই 77,000 কোটি টাকার সঙ্গে যোগ হবে প্রতি মাসে সরকারি কর্মচারীদের বেতন। যারা সরকারি কর্মচারী তাদের যেমন বেতন রয়েছে, তেমনি যারা ঠিকা কর্মী হিসেবে রয়েছেন সিভিক থেকে আরম্ভ করে, তাদেরও একটা বিপুল অঙ্কের টাকা প্রতি মাসে সরকারকে গুনতে হবে। আমরা আলোচনায় যাবার আগে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখাবো, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজ্য এগোচ্ছে। চাকরি নেই, চাকরি লাগবে না, মাথা দিয়ে চালিয়ে দেবো আবার কি। আপাতত এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে চাকরিটা পাইনি, তার পরিপ্রেক্ষিতে সরকার আমাদেরকে সাহায্য করছেন কিছুটা। কর্মসংস্থান অবশ্যই একটা কাজ যেন হয়, আমরা যে পড়াশোনাটা করেছি কষ্ট করে, তার পরিপ্রেক্ষিতে আমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। বেকার ভাতা বা যুবসাথী রাজ্য সরকারের পক্ষ থেকে দিচ্ছে, এটা নিয়ে হ্যাঁ কিছু কিছু মানুষের অবশ্যই সাহায্য হবে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এটাই বলবো যে এরকম ভাতা না দিয়ে এর পরিবর্তে আমরা যদি কোনো কাজ পাই, সেটা আমাদের জন্য বেশি সাহায্যকর হবে। শম্পা মিত্র, কমপ্লিট। আমার বয়স 38 বছর। 38 বছর বয়সে এসে বেকার ভাতা সরকার করতে হচ্ছে, এটা নিয়ে কি বলবো? আর কি, এখন আমাদের পশ্চিমবাংলার যে কাজের যা অবস্থা দাদা, এখন তেমন কোনো কাজও নেই। এখন দিদি যা দেয় কি চাইছে? ভাতা না, এখন ভাতা যখন দিচ্ছে এখন নিতে হবে, কাজ হলে আরও ভালো হয়। একটা দেশে তো এখন কাজ পাচ্ছি না, এখন আমরা কি করব। আমার নাম সুধীর দাস। খুবই ভালো জিনিস, কিন্তু চাকরিগুলো আরো দিলে ভালো হতো। যে এত বেকার আছে, এদের আরো চাকরি দিলে ভালো হতো। তো কিছুটা সন্তুষ্ট, ওদের কিছুটা খরচা উঠবে, যে ওরা এখনো বেকার আছে, সে কিছুটা খরচা উঠবে, কিন্তু সবার একটা চাকরি হলে আরো ভালো হতো। আমি ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, এই বিএ পাস, তারপর এখন কৃষিকাজ করছি। হ্যাঁ, যাদের কথা আমরা শুনলাম তারা প্রত্যেকেই বেকার ভাতা নিতে তারা লাইনে দাঁড়িয়েছিল সকাল থেকে, এবং বেকার ভাতা পেয়ে তারা খুশি, কিন্তু অন্তরালে তাদের চাহিদা কিন্তু সেই একটা চাকরি, একটা কর্মসংস্থান। সরকারি চাকরি নেই, সরকারি চাকরি কোথাও নেই। যে যতই বড় বড় গাল গল্প মারুক না কেন, সরকারি চাকরি কোথাও নেই। কারণ কেন্দ্র সরকার তাদের যে চাকরির যে কোটা, সে লক্ষ লক্ষ চাকরির কোটা তারা বন্ধ করে রেখে দিয়েছে। কেন্দ্র যদি চাকরি দিতে না পারে, সেখানে রাজ্য সরকার কোথা থেকে চাকরি দেবে? কিন্তু বিকল্প অর্থনীতি তো আমাদের তৈরি করতে হবে। বিকল্প অর্থনীতি কি? সেটা হচ্ছে শিল্প। কোথায় শিল্প? প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করে বেঙ্গল সামিট হয়, নানা মৌ চুক্তি হয়, তারপর কোথায় পিসি সরকারের ম্যাজিকের মতো সেটা উড়ে যায়। ঢাক ঢোল পিটিয়ে তাজপুর বন্দর করা হবে বলেছিল, প্রায় 5 বছরের উপরে চলে গেছে। তাজপুর বন্দর 20 বাউ জলে। আমি নিজে সেখানে গিয়ে 2 বার সরেজমিনে গিয়েছিলাম, লেশমাত্র কোথাও চিহ্ন নেই, এবং আগামী দিনে যে হবে তারও কোনো ওখানে সম্ভাবনাই নেই। অন্তত ওখানকার মানুষের যা বক্তব্য, তাতে এটা একটা কুমিরের ছানা দেখানোর মতো। এই তাজপুর বন্দর বাদ দিলেও আরও বেশ কিছু প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফলাও করে বলেন, কিন্তু আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে কোনো ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পের দ্বারোদ্ঘাটন করতে আমরা দেখিনি। তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কি? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তোলাবাজি, গুন্ডা, মস্তানি, মস্তান ভাতা, এগুলি। আজকে পশ্চিমবঙ্গে মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে বাইরে চলে যাচ্ছে, অত্যন্ত মর্মান্তিকভাবে কোনো না কোনো কারণে তাদের মৃত্যু হচ্ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? একা সরকারকে দায়ী করলে হবে? আমরা দায়ী না? আমরা যারা রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি না, আমরা যারা
শুধুমাত্র রাজনৈতিক অঙ্ক কষছি এবং মসনদে বসার চিন্তা করছি, আমরাও দায়ী না পরোক্ষভাবে? একটা সরকারের কাছ থেকে রাজ্যের মানুষ বা দেশের মানুষ কি চায়? প্রগতি চায়, আরও উন্নয়ন, উন্নয়ন, আরও উন্নয়ন। বাম আমলে শিল্পে বন্ধা ছিল, শিল্পকে ধ্বংস করে দিয়েছিল জ্যোতিবাবুর পিরিয়ডে। যদিও বুদ্ধবাবু আসার পরে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে, আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের শিল্পমুখী হয়ে ওঠে, শিল্পপতিরা তারা লগ্নি করতে শুরু করে। ইনফোসিস, কগনিজেন্ট, উইপ্রো থেকে শুরু করে বিভিন্ন টিসিএস, বিভিন্ন এই আইটি সেক্টর, আইটি হাব তৈরি হয়। কিন্তু কফিনের শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয় সিঙ্গুরকে নিয়ে। সিঙ্গুরের ন্যানো কোম্পানি তৈরি হলে কতটা লাভ হতো, কতটা ক্ষতি হতো, সেটা পরের ব্যাপার। কিন্তু রতন টাটার মতো সর্বজন শ্রদ্ধেয়, সারা পৃথিবী যাকে স্যালুট করে, সেই লোকটি যখন এখান থেকে চলে যায় এবং যাবার আগে বলে যায় যে মুখ্যমন্ত্রী আমার কপালে ট্রিগার টিপে দিল, আমি ব্যাড এম থেকে গুড এমে চলে গেলাম, তারপরে আর কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে পা রাখবে, যে যতই প্রতিশ্রুতি দিক না কেন? কারণ শিল্পের লগ্নি করার মতো পরিবেশ আমাদের এখানে নেই। আমরা তো দেখছি একটা শিল্প করতে গেলে বা ছোট কারখানা করতে গেলে বা ব্যবসা করতে গেলে গুন্ডা ভাতা, মস্তান ভাতা, তোলাবাজি দিতে হচ্ছে। কাউন্সিলররা রীতিমতো ঘাড় ধরে আদায় করছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, অফিসে ঢুকে যাচ্ছে, মারধর করে টাকা তুলে নিচ্ছে। তা এই রাজ্য কি আমরা চাইছি? যুবসাথী প্রকল্পের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যুবসাথী প্রকল্পকে দেখিয়ে যখন ক্ষমতায় আসবেন, তারপরে কি পশ্চিমবঙ্গ প্রগতির পথে যাবে? কি করে যাবে? আমরা সম্ভাবনা দেখব আপনাদের মধ্যে? একটা চিংড়িঘাটা থেকে সামান্য 300 ফুটের একটা 300 মিটারের ব্রিজ করতে গিয়ে বছরের পর বছর চলে যায়। হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে 3 দিনের মধ্যে রাস্তার ট্রাফিক কন্ট্রোল করে ওই ব্রিজ কমপ্লিট করতে হবে। তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার। অর্থাৎ যে 300 মিটার ব্রিজ হয়ে গেলে একটা লম্বা মেট্রো রেল তৈরি হয়ে যাবে, মেট্রো পথ তৈরি হয়ে যাবে, মানুষ খুব সহজে দমদম থেকে সোজাসুজি একেবারে রুবি হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে, কাজে যেতে পারবে। এটা তো প্রগতি, এটা রাজ্যের প্রগতি, মানে দেশের প্রগতি। আর সেই প্রগতিকে রুখতে একটা রাজ্য সরকার, যে রাজ্যের উপরে প্রকল্প হচ্ছে, সে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই প্রকল্পকে আটকে রাখার জন্য। তো এই রাজ্য সরকারের কাছ থেকে আমরা আশা করব যে তারা ভবিষ্যতে ভালো কিছু করবে। বিমানবন্দরের কাছে ঢুকতে গিয়ে মাত্র 150 মিটারের একটা ট্যানেল করার জন্য সেখানেও মামলা হয়ে গেছে, সেই কাজটাও 20 মাস চলে। ফলে রাজ্যের প্রগতি করা যদি তাদের লক্ষ্য হয়, তাহলে তো কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত প্রকল্পগুলি যত তাড়াতাড়ি সম্ভব করার দরকার ছিল সেগুলি করত। কিন্তু বাম আমল থেকে শুরু হয়েছে তৃণমূল আমল, এই দীর্ঘ 50 বছর ধরে আমরা শুধু কেন্দ্রের সাথে লড়াই করা দেখে গেলাম, রাজ্যের মানুষকে বঞ্চনার কথা শুনিয়ে গেলাম, কেন্দ্রে বিমাতৃসুলভ আচরণের কথা আমরা শুনে গেলাম। আদতে পশ্চিমবঙ্গের বাসী ঘ্যাচকলা পেল। আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলি যারা পশ্চিমবঙ্গের নিচে ছিল একটা সময়, উড়িষ্যা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, আজকে তত্তর করে তারা এগিয়ে যাচ্ছে। অর্থ দপ্তর একটা তথ্য খুঁজে পেয়ে আমরা অবাক হয়ে গেছি। একটা সময় সারা ভারতবর্ষের জিডিপির 22% শুধু পশ্চিমবঙ্গ থেকে আসতো, আর আজকে সেই জিডিপি বিহারের তলায় এসে দাঁড়িয়েছে মাত্র 3%। তো ক্ষমতায় আসার জন্য যুবসাথী প্রকল্প মাস্টার স্ট্রোক। মুখ্যমন্ত্রীর কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে কোনো সন্দেহ নেই। আমরা আশা করছি যে তৃণমূল চতুর্থবার উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি হবে, যেটা বামফ্রন্ট বলেছিল উন্নততর বামফ্রন্ট। আমরাও চাই
যে চতুর্থবার জিতে তৃণমূল কংগ্রেস উন্নততর তৃণমূল সরকার গঠন করুক, কিন্তু তার ভূত ভবিষ্যৎ আগামী দিনে কিছু তো ছাপ থাকবে। আমরা সেই ছাপটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেস এই রাজ্যের উন্নয়ন করবে, প্রগতি করবে, এগুলি খাতা কলমে থাকবে, কিন্তু বাস্তবে কি আমরা দেখতে পারবো? কারণ গোটা ব্যবস্থাটাই একেবারে করাপশান, দুর্নীতি ভরে গেছে। প্রাতিষ্ঠানিক করাপশান, প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অর্থাৎ গভর্নমেন্ট দুর্নীতি করাচ্ছে। সেখানে এই রাজ্যের উন্নয়ন কোথা থেকে হবে? শুধুমাত্র যুবসাথী প্রকল্পের এই ১,৫০০ টাকা করে মাসে দিলেই কি উন্নয়ন হয়ে যাবে? সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর যেটা আপনাদেরকে বললাম সেটা আরেকবার বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে এই যে বিপুল অঙ্কের দেনা, বিপুল অঙ্কের চাপ পাচ্ছে রাজ্য সরকারের উপরে। কোথা থেকে দেবে? ডিএর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অবিলম্বে ১০,০০০ কোটি টাকা। পুরো ডিএ মেটাতে গেলে যদি সম্পূর্ণভাবে ১০০% ডিএ মেটাতে হয় তাহলে প্রায় ৪০,০০০ কোটি টাকার মতো রাজ্য সরকারের লাগবে। কোথা থেকে দেবে সেই টাকা? কোথা থেকে দেবে লক্ষ্মী ভাণ্ডারে ১৫,০০০ কোটি টাকা সহ অন্যান্য নানা খাতের যে অনুদান, সেই অনুদানের টাকা, ভাতার টাকা, তারপরে আবার ঘাড়ে চাপলো যুবসাথী প্রকল্প টাকা। এই হাজার হাজার কোটি টাকা, প্রায় ১,০০,০০০ কোটি টাকা শুধু এই ভাতা এবং ঋণ শোধ করতে পশ্চিমবঙ্গের যদি চলে যায়, তার সাথে যদি যোগ হয় যে সরকারি কর্মচারীদের বেতন এবং ঠিকাকর্মী, যারা সরকারি ঠিকাকর্মী রয়েছে তাদের বেতন, তাহলে পশ্চিমবঙ্গের রাজস্ব এবং রাজস্বর যে আয় এবং যে ব্যয় একটা বিপুল ভারসাম্যহীন হয়ে পড়বে। দেনা করে করে এই মুহূর্তে ৮,০০,০০০ কোটি টাকা দেনা হয়েছে। প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর মাথার উপরে ৮০,০০০ কোটি টাকা করে তাদের দেনা হয়ে গেছে। তারা জানেই না, যে বাচ্চাটা আজকে জন্মালো আপনার ঘরে, আমার ঘরে, আজকে সে বাচ্চাটা জানেই যা সে ৮০,০০০ টাকা তার ধার রয়েছে। জানি না যে এইভাবে একটা রাজ্য সরকার কতদিন চালাবে, আর আমরা কতদিন এই ভাতা নিয়ে আনন্দ প্রকাশ করব, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আমরা ফ্ল্যাগ মিছিল করব, আর যুবসাথী প্রকল্প পেয়ে জয় জয়কার করব। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় আমাদের নেই। পশ্চিমবঙ্গের প্রগতি, পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবার সময় আমাদের নেই। আমরা তাৎক্ষণিকভাবে এই ভাতা পেলে সন্তুষ্ট থাকছি এবং থাকবো।